বাংলাদেশে বর্তমানে আমরা যদি দেখি কথা সাহিত্যে বেশ ভালো একটি অবস্থানে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সাহিত্য যারা এখন বর্তমানে তরুণ প্রজন্ম বিশেষ করে আমরা বলবো যারা কাজ করছেন তারা বেশ আমরা খুশি, মানে আমি অন্তত হ্যাপি যে বেশ অনেক তরুণ আছেন যারা আমরা একসময় বয়স্কদের সিনিয়র যারা ছিলেন, যারা প্রথিতযশা ছিলেন এবং যারা প্রখ্যাত সাহিত্যিকরা ছিলেন, তারা যখন লিখতে পারছিলেন না, তারা যখন আর মানে তাদের কলম দিয়ে লেখা এসছিল না, আমরা খুব হতাশ হয়ে গিয়েছিলাম যে তাহলে কি আমাদের এক শূন্যতা তৈরি হবে কিনা বাংলা সাহিত্যে। সেই দিক থেকে আস্তে আস্তে দেখা গেল যে তরুণরা বেশ হঠাৎই বলবো যে এক ঝাঁক তরুণ চলে এলো যারা লেখালেখির জগতের সুন্দর আমাদের অবস্থান তৈরি করে দিল। এবং তার মধ্যে যদি আমি নাম বলি তাহলে সক্রিয়ত নোমানের কথা বলতে হয়, মোজাফফর হোসেনের কথা বলতে হয়, অঞ্জনের কথা বলতে হয়, এরকম আরও অনেকে আছে যাদেরকে আমরা নিয়ে গর্ব করতে পারি আর কি, যে হ্যাঁ আমরা আশাবাদী। তারপরে রিশাদের কথা বলতে হয়, রিশাদও ভালো লিখছে, হামিম কামাল, হামিম কামরুল এরা লিখছে। মানে এই জেনারেশনটা যদি ঠিকমতো লেখালেখিতে যুক্ত থাকে তাহলে আমরা আশা করতে পারি পরবর্তীতে আমাদের বাংলা সাহিত্যের যে শূন্যতা আমরা আশঙ্কা করেছিলাম সেটি থাকবে না। এবং একসময় তো আমরা এই বাংলা সাহিত্যকে প্রতিনিধিত্ব করব, সেই ভরসা কিন্তু এখন আমরা পেতেই পারি। আমাদের এখন সাহিত্য চর্চা হচ্ছে, খুব ভালো সাহিত্য চর্চা হচ্ছে আমি মনে করি, এবং পাঠকও খুব সমৃদ্ধশালী পাঠক এবং বোদ্ধা পাঠকও তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমাদের দেশে, যেটি একসময় জনপ্রিয়তার দিকে যেমন পাঠক ছিলেন, সেই পাঠকগুলো ধীরে ধীরে কিন্তু সিরিয়াস লেখকদের বই এখন পড়ছে তারা। এবং এই যে সিরিয়াস লেখকদের বই পড়ার মধ্যে তাদের যে মেধা বৃদ্ধি, যত ভালো বই পড়বে, যত ভালো লেখকের বই পড়বে, তাদের মেধার কিন্তু বিকাশ হবে। এবং এই মেধার বিকাশ হওয়া মানেই হচ্ছে সামাজিক একটি আন্দোলনে কিন্তু সম্পৃক্ত হওয়া। যত ভালো জ্ঞান হবে, মানুষের সামাজিক অবদানটা তার তত বেশি সে দিতে পারবে। সেদিক থেকে আমরা মনে করি যে আমরা আশাবাদী লেখক, সাহিত্যিক এবং পাঠকদের নিয়ে। বাংলাদেশের কথা সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ বলে আমি মনে করি। 1971 সাল পরবর্তীকালে আমাদের অনেক বড় বড় লেখকরা, সৈয়দ ওয়ালিউল্লাহ সহ, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, শহীদুল জহির, 80-এর দশকে পারভেজ হোসেন, 90-এর দশকে আহমদ মুস্তফা কামাল, প্রশান্ত মৃধা, পাপড়ুর রহমানরা সমৃদ্ধ করেছেন আমাদের কথা সাহিত্যের জগৎকে। 2001 থেকে 2010 সাল পর্যন্ত এক ধরনের খরা গিয়েছে। আমরা দেখেছি 2008 সালে হরিশঙ্কর দলদাস, কাজী রাফি সহ গুটি কতক উপন্যাস লিখতে এসেছেন। আরও একটা শূন্যতা গেছে 4-5 বছর ধরে। কিন্তু আমরা 2015 পরবর্তীকালে দেখতে পাই যে এক ঝাঁক কথা সাহিত্য করতে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন হামিম কামাল, মাহবুব ময়ূখ রিশাদ, এনামুল রেজা, আশরাফ জোয়েল, জব্বার আল নাইম, তারপরে রয়েছেন হাবিবুল্লাহ ফাহাদ, অঞ্জন আচার্য এবং অনেক কথা সাহিত্যিক এখানে লিখছেন কিন্তু। এবং আমি দেখতে পাচ্ছি এবারের বইমেলায় সবচেয়ে তরুণদের বেশি প্রকাশিত হয়েছে উপন্যাস, এবং তরুণরাই উপন্যাসের কথা সাহিত্যের জায়গাটা নেতৃত্বের জায়গায় চলে এসেছে। কেউ গল্প লিখছেন, কেউ উপন্যাস লিখছেন, এবং সরব যে সাহিত্যের যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা হচ্ছে উপন্যাস এবং গল্পের জগৎটা। কবিতাটা যেন কোনো অংশে একটু পেছনে পড়ে গেছে। যে আমাদের তরুণরা উপন্যাস এবং কথা সাহিত্য এত বেশি সরব যে প্রযুক্তির উৎকর্ষের কালে আমরা যে শঙ্কা বোধ করেছিলাম যে এত মোটা উপন্যাস পাঠক পড়বে কিনা, কিংবা কোনো গল্পের বই পাঠক পড়বে কিনা, সেটাকে আমাদের তরুণ কথা সাহিত্যিকরা মিথ্যা প্রমাণিত করে দিচ্ছে। আমরা এই সময়ে এসে আমরা স্বপ্ন দেখতেই পারি বাংলাদেশের আগামীর কথা সাহিত্যিক আরও বেশি সমৃদ্ধশালী এবং আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশের কথা সাহিত্যের অবস্থান বলতে গেলে আমি আশাবাদী। প্রথম কথা হচ্ছে এটা। কি কারণ আশাবাদী? অনেক তরুণী লিখছে, তরুণীরা লিখছে। তারুণ্যের যে জয় সবসময়। আমাদের নজরুল 22 বছর বয়সে বিদ্রোহী কবিতা লিখেছে। এলিয়ট 22 বছর বয়সে নষ্ট গ্রাম নামে যে কবিতাটি অনুবাদ করেছেন আমাদের রুদ্রভাই, সেটা লিখেছে। অর্থাৎ 22 বছর, এই 22 থেকে 30 এর মধ্যে আমরা দেখেছি যুগে যুগে বড় বড় সাহিত্যিকদের কাজগুলো সেই সময় হয়েছে। আমাদের জসিমউদ্দিন 16-17 বছরে কবর কবিতা লিখেছে। হ্যাঁ, সুতরাং তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে মেধা, যে স্বতঃস্ফূর্ত মেধা, সেই মেধার কিছু আলোড়ন আমি এই বইমেলায় দেখতে পাচ্ছি। আমাদের কিছু তরুণ
এত ভালো লিখছে যারা উঠে এসেছে। সুতরাং আমি মনে করি শুধু 60-এর দশকের 50-এর দশকের বা 70-এর দশকের বা 80-এর দশকে আমরা বসে নেই, সেটা তো আমাদের একটা ভিত্তি তৈরি করে দিয়েছে, সাহিত্যের আমাদের বুনিয়াদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, শক্ত প্ল্যাটফর্ম, উন্নত প্ল্যাটফর্ম, হ্যাঁ, সৃজনশীল যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এখন তরুণরা আমরা দেখছি যে সেই ধরনের তাদেরকে টপকানোর চেষ্টা করছে। গল্পে উপন্যাসের কথা আমি বলছি, আমি কথা সাহিত্যের কথা বলছি, কবিতার কথা বলছি না। আমি কথা সাহিত্যগুলো একটু ভালো দেখভাল করার চেষ্টা করি। শব্দঘর পত্রিকা করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের তরুণদের মধ্যে যে কথা সাহিত্যের যে জয় জয়কার, যে শক্তিমত্তা, যে সৃজনশীলতা এবং তাদের যে বিশ্লেষণ করার ক্ষমতা, আখ্যান নির্মাণের ক্ষমতা, আখ্যানের বৈচিত্র্য আনার ক্ষমতা, কোরিলেশন করার চরিত্রদের যে ক্ষমতা অসাধারণ আছে কিছু কিছু লেখকের। এখন নাম বলতে পারছি না, বললে হয়তো কেউ কেউ বাদ পড়ে যাবে, কিন্তু আমি কিছু কিছু তরুণের মধ্যে যে শক্তি, যে আলো দেখেছি, সেজন্য আমি খুবই আশাবাদী। বাংলাদেশের সাহিত্যের ধারা আমার মনে হয় দুটোকে সমৃদ্ধ করছে। পৃথিবীর সব সাহিত্যই তাই করে। একটি ধারা থাকে জনপ্রিয় ধারা, একটি থাকে সৃষ্টিশীল ধারা। এটা ভাবার কোনো অবকাশ নেই যে জনপ্রিয় ধারা ক্ষতিকর, সৃষ্টিশীল ধারা খুব দরকারি। দুটোই দরকারি। জনপ্রিয় ধারাকে সৃষ্টিশীল ধারা এগিয়ে দেয়, সৃষ্টিশীল ধারাকে জনপ্রিয় লেখালেখি এগিয়ে দেয়। আমরা ছোটোবেলায় আমরা জানি যে আমরা রোমানা আফাসের দস্যুবনহুর পড়েছি, আমরা সেবা প্রকাশনীর বইগুলি পড়েছি, আমরা হুমায়ুন আহমেদ পড়েছি, আমরা সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছি। এটা হচ্ছে জনপ্রিয় ধারার লোক, কিন্তু ওনাদেরকে পড়েছি বলেই পরবর্তীকালের ওনাদের ধারার ঠিক সামনের যারা সেই লেখকদের কাছে আমরা গেছি, যেমন শওকত আলীর কাছে গেছি, যখন আমরা সৈয়দ শামসুল হকের কাছে গেছি, আমরা হাসান আজিল হকের কাছে গেছি, এই ধারায় আমরা মাহমুদুল হক, শহীদুল জহির, এরকম আরও আমরা একদম তরুণ যারা সিরিয়াস তাদের কাছে গেছি। আবার যারা জনপ্রিয় সাহিত্য মানে তথাকথিত জনপ্রিয় সাহিত্য করার চেষ্টা করছেন বলে বলা হয়, এদের একটা পাঠক আছে, তারা তো পাঠক তৈরি করছে, তারা তো কোনো অন্যায় করছে না। আমার কাছে মনে হয় সবসময় যে জনপ্রিয় ধারা এবং সৃষ্টিশীল ধারা একটা আরেকটার পরিপূরক। আমাদের একজন জনপ্রিয় লেখক খুব তরুণ, তাকে নিয়ে খুব চিন্তিত যে তার ধারণা যে সে খুব ভালো লেখা লিখছে না, কিন্তু জনপ্রিয় হয়ে গেছে, তার প্রচুর পাঠক, এটা খুব ক্ষতিকর হচ্ছে। তো ওনাকে যে এটা নিয়ে খুব চিন্তিত, তাকে বলা হলো, ভাই আপনি অত চিন্তা করবেন না, জনপ্রিয় লেখকদের কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় না। হ্যাঁ, এটা তাকে বলা হলো খুব মজা করে। এবং আমরা দেখতে পাই যে নোবেল প্রাইজের ক্ষেত্রেই অনেক সময় দেখতে পাই যে খুব বেশি পপুলার লেখককে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া না, যারা খুবই যেটাকে বলে ট্রেন ট্র্যাশ ধরনের লেখা লেখেন। ট্রেনে পড়লাম, 200 মাইল যেতে হবে, ট্রেন শেষ, আমি ফেলে দিলাম, এরকম করে বিদেশে অনেকে বই পড়ে, বাংলাদেশেও এরকম পড়ে, বই পড়লাম বিক্রি করে দিলাম, সংগ্রহে রাখলাম না, এরকম আছে। তো আমার মনে হয় বাংলাদেশের সাহিত্য যে দুটো ধারায় যাচ্ছে, আমি আশাবাদী সব সময়, কারণ আমাদের সাহিত্য সৈয়দ ওয়ালিউল্লাহর হাতে তৈরি। বাংলাদেশের সাহিত্য, আমাদের সাহিত্য হাসান আজিল হকের হাতে তৈরি, আমাদের সাহিত্য হুমায়ুন আহমেদ আমাদের সাহিত্যকে বিরাটভাবে মানে যেটাকে বলে বিকশিত করে তুলেছেন। আমি হুমায়ুন আহমেদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ মানুষ। আমি হুমায়ুন আহমেদ নিজে যে খুব পড়েছি তা না, কিন্তু আমি এটা খুব জোরের সাথে বলতে পারি যে হুমায়ুন আহমেদের ছোটো গল্প বাংলাদেশের, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে আমি হুমায়ুন আহমেদের মতো ছোটো গল্প কম পড়েছি, এটা আমি জোর দিয়ে বলতে পারি। কারণ হুমায়ুন আহমেদের ছোটো গল্প আমার ভীষণ প্রিয়, এবং হুমায়ুন আহমেদের এই ছোটো গল্পের ভান্ডার আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করবে। যারা সিরিয়াস সাহিত্য করছে, যারা জনপ্রিয় সাহিত্য, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে মানবিক অনুভূতি এবং মানুষের মধ্যে মানুষটা কি, এই বিষয়টা খুঁজে পেতে আমাদের লেখকরা আমাদের সবসময় আমাদেরকে সহায়তা করেছেন। এটা করেছেন একটা হতদরিদ্র অনুন্নত দেশে, এটা বিস্ময়কর। কারণ আমাদের পেছনে যে আছেন তার নাম রবীন্দ্রনাথ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। এই খুঁটিটা ছিল বলেই বাংলাদেশের সাহিত্য চির সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ যতদিন আমাদের সঙ্গে আছেন, অসংখ্য হাসান আজিল হক, হুমায়ুন আহমেদ আমরা আরও পাবো সামনে। ধন্যবাদ সবাইকে। অনুপ্রাণ প্রকাশন সাধারণত তরুণদের, নবীনদের বই বেশি প্রকাশ করে। নবীনদের মধ্যে যারা কথা সাহিত্য অর্থাৎ গল্প উপন্যাস লিখছে, তাদের মধ্যে অনেক প্রতিশ্রুতিশীল এবং সম্ভাবনাময় আমরা পাণ্ডুলিপি পাই। তা আমরা তো সব প্রকাশ করতে পারি না, যে কয়টা প্রকাশ করি তো সেইগুলো গল্প গ্রন্থ এবং উপন্যাস যেগুলি আছে সেগুলোর পাঠক আছে, এবং পাঠকরা গল্পের বই এবং উপন্যাস এইগুলোই বেশি নিচ্ছে। তার মধ্যে যারা একটু প্রবীণ, একটু অগ্রজ, তাদের বই একটু বেশি বিক্রি হচ্ছে। আর তরুণদের বই তুলনামূলকভাবে কম হলেও সেটা ঠিক কম না আর কি, ভালোই, অন্তত কবিতা থেকে তো বেটার।
মানে কবিতা, তরুণদের কবিতার বই যে সংখ্যায় বিক্রি হয় বা তাদের যে সংখ্যায় পাঠক আছে সেই তুলনায় তরুণ কথা সাহিত্যিক, গল্পকার, এমনকি প্রাবন্ধিকও যারা গদ্য লিখছে, ভালো গদ্য লিখছে, তাদের বই বিক্রি হয়। বাংলাদেশে এই মুহূর্তে কথা সাহিত্যের ব্যাপারে বলবো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আমরা তো অনেক পাণ্ডুলিপি পাই এবং আমাদের সম্পাদনা পরিষদ আছে যারা এই পাণ্ডুলিপিগুলো পাঠ করে, আমিও করি। তো সেখানে আমরা দেখি যে ধরেন শতকরা 70% গদ্যের দুর্বলতা। এই দুর্বলতাটা মূলত শিক্ষা জীবনে বাংলা সাহিত্যের চর্চা, ব্যাকরণ, তারপরে শব্দ ভাণ্ডার তাদের ওইভাবে গড়ে ওঠে নাই। যেহেতু ছাত্র জীবনে পড়ালেখার মধ্যে আমরা যেভাবে বা আগে যেভাবে সাহিত্যের বই পড়া হতো সে ধরনের বই মনে হয় এখন বই পড়া কম হয়েছে, এটাই মনে হয়, যে কারণে গদ্যের কাঠামো সাবলীলতা, সেই ধরনের সাবলীলতা আসে নাই, সেইভাবে ঠিক গদ্যটা জমাট বাঁধে নাই কথা। আর অনেক সময় যে ভালো ন্যারেটিভ পাওয়া যায় না তাদের কথার মধ্যে, আসলে তারা কি বলবে এই ব্যাপারে তাদের এখনো তারা নিশ্চিত হতে পারে না। মূলত যেটা লিখছেন এটাকে একটা প্রাথমিক এবং নিরীক্ষাধর্মী, বিশেষ করে তরুণ যারা, এটাই বলা যেতে পারে। কিন্তু তাদের পাঠক আছে, তা সত্ত্বেও কিছু পাঠক আছে, তবে তাদের আরও চর্চা করতে হবে এবং চর্চার জায়গাগুলো আমাদের তৈরি করতে হবে। সে কারণে আমাদের পাণ্ডুলিপি পাঠ, বই আলোচনা এবং সত্যিকার রিভিউ এগুলি হওয়া দরকার। তাহলে আমি মনে করি যে এগুলো আরও উন্নতি লাভ করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।